শুরু করছেন? এখন কথা বলছি একটু। আসসালামু আলাইকুম, কি অবস্থা? এই যে আমাদের একটু সাউন্ডে প্রবলেম হচ্ছে, আজকে আমরা শুরু করতেছি কিন্তু সাউন্ড প্রবলেমের কারণে একটু প্রবলেম হয়ে যাচ্ছে। তো আমরা ম্যানেজমেন্টের ক্লাস কিন্তু এখনই শুরু করতেছি। আই গেস এখন ক্লিয়ার আছে কথা বলতো। হ্যাঁ, ম্যানেজমেন্ট প্রথম পত্র প্রথম অধ্যায় ক্লিয়ার আছে। এখন কি কথা ক্লিয়ার শোনা যাচ্ছে? হ্যাঁ, আমরা ম্যানেজমেন্টের যে প্রথম পত্রের প্রথম অধ্যায়ের যে বাকি অংশ সেটা আজকে শুরু করতে চাচ্ছি, কিন্তু বারবার কিন্তু আমাদের একটু প্রবলেম হয়ে যাচ্ছে সাউন্ডে। তো আমরা ওই কারণে শুরু করতে পারতেছিলাম না। আজকে একটু প্রবলেম হয়ে যাচ্ছে, কিন্তু আমরা যখন শুরু করবো ক্লাসটা কিন্তু অনেক মজার হবে এবং ক্লাসটা খুব সুন্দরভাবে তোমরা করতে পারবে। তো ক্লাসের যে আজকে ক্লাসের যে কন্টেন্ট, এই কন্টেন্ট থেকে কিন্তু তোমাদের যে সামনে পরীক্ষাতে কিন্তু প্রথম পত্র যে আমরা ফার্স্ট পার্টটা কমপ্লিট করেছি, ওখান থেকে কিন্তু একটা প্রশ্ন আসবে এবং আজকে সেকেন্ড পার্ট মানে সেকেন্ড অর্ধেক যেটা, এটা আমরা এখান থেকে কমপ্লিট করব। এখান থেকে কিন্তু আরো একটা কোশ্চেন আমাদের আসতে পারে। এটা কি প্রবলেম হচ্ছে কোনো? এটা কত প্রবলেম হলো তোর বুঝতে না? আজকে প্রচুর প্রবলেম হচ্ছে। হ্যাঁ, আমি তো জোরে জোরে কথা বলি ভাই, দেখি ক্লাসটা যেহেতু অনেক টাইম হয়ে গিয়েছে তো শুধু কথা বলো তো সাথে। হ্যাঁ, আচ্ছা আমরা আস্তে আস্তে আমাদের যে সাউন্ডের যে প্রবলেমটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আমি একটু জোরে কথা বলতেছি তোমাদের সাথে, তোমরা একটু আমার সাথে যুক্ত হয়ে যাও। হ্যাঁ ঠিক আছে ভাইয়া, আজকে একটু সাউন্ডের প্রবলেম করতেছে, কিন্তু আমি খুব মানে যত সম্ভব আমি জোরে জোরে বলার চেষ্টা করতেছি। তোমরা হচ্ছে একটু চেষ্টা করো শোনার, এবং আস্তে আস্তে এদিকে কাজ চলতেছে। যেহেতু আমাদের ক্লাস টাইম অনেক পার হয়ে গিয়েছে, তো আমরা একটু ক্লাসটা শুরু করে দিই, দেন আস্তে আস্তে আমাদের যে সাউন্ডের প্রবলেমটা এটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তো তোমরা একটু হ্যাঁ এই ভাইয়ারা, এই যে ভাই চলে আসছে। আমি খুবই দুঃখিত যে আজকে হচ্ছে আমাদের টেকনিক্যাল অফিসার নাই, যার কারণে আমাকে দেখতে হচ্ছে ক্লাসের কি ঝামেলা করতেছে এটা আমি তো বুঝি না। এই যে তোমাদের তৌহিদ ভাই চলে আসছে, কিন্তু সবার প্রিয় তৌহিদ ভাই। আচ্ছা, সাউন্ড মনে হয় একটু সমস্যা হচ্ছে ভাইয়া, কিন্তু বলো তো আমার কথা শোনা যাচ্ছে কিনা দেখি তো, কে কে আছো? এই ইকো আছে, হালকা একটু ইয়া হয়, মানে রিভাব বলে হালকা কেমন হচ্ছে। জান্নাতুল বাকিয়া বলছে আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়া আলাইকুম আসসালাম। এই জাহিদুল ইসলাম জীবন শুধু দেখলে হবে। সুবর্ণা প্রিয়া কথা বলো দেখো তো একটু প্রবলেম হচ্ছে। আজকের ক্লাসটাকে এইভাবে চালিয়ে নেওয়া যায় ভাইয়া? একটু মাফ করো আজকের দিনের জন্য। আমরা এই যে ধরো হচ্ছে সাউন্ডের প্রবলেমটা আমরা সলভ করে ফেলবো। আমাদের যে টেকনিক্যাল অফিসার আল্লাহর বান্দা আজকে আসে নাই, বুঝছো? আজকে আসে নাই বলতে একটা প্রবলেমের কারণে, যার কারণে হচ্ছে একটু ঝামেলা হয়ে গেছে। তো যাই হোক, লিটন জান্নাতুল বাকিয়া আছে, লিটন আছে জান্নাতুল বাকিয়া আমাকে সালাম জানাইছো। ওয়া আলাইকুম আসসালাম প্রিয়া। চলবে ভাইয়া আমরিন ইসলাম, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। আজকে আমরা এইভাবে চালিয়ে নেব। তো আজকে ম্যানেজমেন্টের কি পড়াবো ভাইয়া? আজকে ম্যানেজমেন্টের আমাদের ব্যবসায় যে মৌলিক ধারণা, পুরো ব্যবসায় মানে ব্যবসাটা কি একদম পুরো ডিটেইলসে আমরা বোঝাবো। ওরা কি ক্লাস থেকে বিজনেস ম্যান হতে পারবে? হ্যাঁ একদম, না খালি জিপিএ 5 কেন, সে অ্যাডমিশনও ভালো করবে এবং সে যদি চাই বিজনেস করবে, পড়াশোনা বাদ তো এই ক্লাসটা শিখে সে কিন্তু বিজনেস করবে। এক্স্যাক্টলি, শুরু করো ভাই, কি পড়াবো তুমি? ঠিক আছে, এই যে আমরা হচ্ছে গত ক্লাসে আমরা কিন্তু এই যে প্রথম পত্রের কিন্তু আমরা মোটামুটি অর্ধেক শেষ করে ফেলেছিলাম, অর্ধেকের বেশি। তো আমরা দেখেছিলাম কিন্তু ব্যবসায়ের ক্ষেত্রে আমাদের যে তিনটা ক্লাসিফিকেশন আমরা দেখেছিলাম, শিল্প, বাণিজ্য এবং প্রত্যক্ষ সেবা। সেখানে কিন্তু আমাদের এই যে বাণিজ্যের ভিতরে কিন্তু আমাদের কিছু সহায়ক কার্যাবলী ছিল। আমরা বাণিজ্যের ক্লাসিফিকেশনে গত ক্লাসে শেষ করেছিলাম যে আমাদের আমদানি, রপ্তানি এবং পুনঃরপ্তানি, এই পর্যন্ত কিন্তু আমরা শেষ করেছিলাম। এরপরে এই বাণিজ্যের কিন্তু কিছু সহায়ক কার্যাবলী আছে। তুমি যে পণ্য ক্রয় বিক্রয় করবা, তুমি আরেকজনের কাছে পণ্য বিক্রি করবা, সে তোমার কাছ থেকে কিনবে, এই ক্রয় বিক্রয়ে সহায়তা করার জন্য কিছু কার্যাবলী দরকার। সেই কার্যাবলীগুলো আমরা কিন্তু আজকে দেখব। তুমি যদি এইচএসসি তে পরীক্ষাও না দাও, তুমি যদি
বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাও না দাও, কিন্তু তুমি যদি একটা বিজনেস করো তোমার কিন্তু ক্রয় বিক্রয় লাগবে। এখন ক্রয় বিক্রয় করতে কি করতে হবে, তোমার পাশাপাশি কিন্তু তোমাদের এই যে সহায়ক কার্যাবলীগুলো, যেমন আমরা আস্তে আস্তে দেখবো, পরিবহন করা লাগবে। তুমি যে বিজনেসই করো না কেন ভাইয়া, তারপরে তোমাকে কি অর্থ নিতে হবে, ব্যাংক থেকে তুমি ঋণ নিবা, তারপরে কি করবা তুমি হচ্ছে তোমার এই যে ঝুঁকি আছে, ঝুঁকির জন্য তুমি কি করবা, বীমার ব্যবস্থা রাখবা। এই ধরনের বিভিন্ন ধরনের তোমার যে সহায়ক কার্যাবলীগুলো আছে এইগুলো কিন্তু আমরা আজকে দেখবো। ঠিক আছে ভাইয়া? তো আমরা হচ্ছে ক্লাস শুরু করি। আমি একটু দেখি, আমার তো ব্যবসা করতে হচ্ছে, দেখি না কি ব্যবসা। এই যে তোমাদের কবির ভাই আজকে দেখবে যে ব্যবসার কি ধরনের কি মানে আমরা কিভাবে সহায়ক কার্যাবলীগুলো আমরা কিন্তু আজকে কভার করতেছি। তৌহিদ ভাই কিন্তু আমাদের সাথে আছে, সে অলওয়েজ ওই পাশে থাকে, কিন্তু আজকে কিন্তু তোমাদের সাথে এখানে আছে। তোমরা কিন্তু তৌহিদ ভাইয়ের সাথে কিন্তু আজকে ক্লাসটা করতে পারবে, ঠিক আছে? তৌহিদ ভাই কিন্তু সাথে আছে আমাদের। তো ভাই আসতেছে, আমরা শুরু করি। দেখো, বলছে মুনাফা ও অর্জনের উদ্দেশ্যে শিল্প। আমি শিল্প গত ক্লাসে ভাই পড়িয়েছিলাম, শিল্প কি, তুমি হচ্ছে রূপান্তর করতেছো, তোমার যে কাঁচামালগুলো আছে সেগুলো তুমি কি করতেছো, রূপান্তর করতেছো, রূপগত উপযোগ সৃষ্টি করতেছো। বুঝছেন ভাইয়া? এবং বাণিজ্যতে কি করতেছো, তুমি ক্রয় বিক্রয় করতেছো। এখন এই দুই ধরনের কাজ কিন্তু করলে শুধু হবে না। তুমি ধরো একটা পণ্য কি করলা, রূপগত পরিবর্তন করলা, তুমি হচ্ছে কাপড় থেকে তুমি কি পোশাক বানালা, এবং তুমি কি করলা, ক্রয় বিক্রয় করবা, যে পণ্য এক জায়গা থেকে কিনে অন্য জায়গায় বিক্রি করবা। এটা কিন্তু বাণিজ্য। এখন এই দুইটা কাজ করতে গেলে শুধু এই দুইটা কাজ করলেই হবে না। এখন বাণিজ্য তুমি হচ্ছে এক জায়গা থেকে পণ্য কিনে অন্য জায়গায় নিয়ে যাওয়া কিভাবে, পরিবহন লাগবে। ওই পরিবহন কিন্তু তোমার সহায়ক কার্যাবলীর ভিতরে। তাই যদি বলি যে ব্যবসার সহায়ক কার্যাবলী কি, মুনাফা অর্জনের উদ্দেশ্যে, অবশ্যই তোমার কাজটা কিন্তু মুনাফা অর্জনের উদ্দেশ্যে হবে ভাইয়া। তুমি কিন্তু ফাও কোনো কাজ করবা না, তোমার অবশ্যই কি পয়সা। এই মুনাফা অর্জনের উদ্দেশ্যে শিল্প এবং বাণিজ্যের ক্ষেত্রে সহায়তা প্রদানের লক্ষ্যে যেসব কার্য সম্পাদিত হয় সেগুলো হচ্ছে কি এই ব্যবসার আওতাভুক্ত। তো এই ব্যবসার ভিতরে শিল্প এবং বাণিজ্যকে সহায়তা দেওয়ার জন্য যে কাজগুলো আমরা করি এগুলোই কিন্তু সহায়ক কার্যাবলী ভাইয়া। ঠিক আছে ভাইয়া? আচ্ছা, তাহলে আমরা এখন আমরা একটু দেখি, তোমাদের যদি জানা থাকে তোমরা একটু আমাকে জানাও কমেন্ট করে, যে এই যে সহায়ক কার্যাবলী, এই সহায়ক কার্যাবলী আমরা ব্যবসায়ের ক্ষেত্রে কয় ধরনের সহায়ক কার্যাবলী দেখি। তোমরা কি জানো? কয়েকটা নাম বলো তো। আমি একটু আমি কিন্তু প্রথমে বলে ফেলেছি, তাও তোমাদের কাছে শুনতে চাচ্ছি, দেখি মনে আছে কিনা যে আমরা কি ধরনের সহায়ক কার্যাবলীগুলো এখানে ব্যবহার করে থাকি। দু একটা একটু নাম বলে যাও। হ্যাঁ, কমেন্টে তোমরা একটু দু একটা নাম জানাও, দেখি আমি কেমন মনে আছে তোমাদের। তাহলে আমি পরবর্তীতে যাব এবং আমি আজকে সহায়ক কার্যাবলী কিন্তু শেষ করে দিব। হ্যাঁ, সালাউদ্দিন লিটন ভাইয়া, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, তোমরা যুক্ত হয়েছো, আমি খুবই খুশি আছি এবং তোমরা আমার সাথে কোঅপারেট করবে। আজকের ক্লাসটা একটু সাউন্ড হয়তো প্রবলেম করতে পারে, কিন্তু আমি চেষ্টা করতেছি জোরে বলার। তোমরা আমার সাথে কোঅপারেট করো এবং হচ্ছে তোমরা একটু কমেন্ট করে আমাকে জানাও যে ভাইয়া, হ্যাঁ দেখো তো ভাইয়া একটু, যে সহায়ক কার্যাবলীর কথা আমি একটু আগে বললাম তোমাদেরকে, তোমাদের মনে আছে কিনা আমি একটু দেখি। যদি মনে থাকে আমাকে একটু কমেন্ট করে জানাও যে আমরা যে সহায়ক কার্যাবলীগুলো ইউজ করি এগুলো কোনগুলো। আমরা হচ্ছে দু একটা নাম যদি তোমরা আমাকে বলতে পারো তাহলে আমি খুবই খুশি হব এবং আমি বুঝবো যে তোমরা আমার সাথে ক্লাসে আছো এবং তোমরা অনেক ভালো করবে। হ্যাঁ ভাইয়া, একটু একটু জানাও। হ্যাঁ, এই তো আমি আছি তোমাদের সাথেই। তোমাদের কাছ থেকে জাস্ট শুনতে চাই যে ব্যবসায় যে সহায়ক কার্যাবলী সেগুলো কি কি হইতে পারে। ভাই তোমরা কি শুনতে পাচ্ছ? তোমরা কি শুনতে পাচ্ছ? যদি হ্যাঁ, তোমরা যদি না জানো ভাইয়া সমস্যা নেই, আমি বলে দিব, কিন্তু তোমরা একটু আমাকে জানাও যে তোমরা জানো কিনা। যদি না জানো সেটাও আমাকে জানাও, দেন আমি হচ্ছে মুভ করব পরবর্তীতে। হ্যাঁ ভাইয়া, তোমরা একটু আমাকে জানাও যে তোমরা ব্যবসায় যে সহায়ক কার্যাবলী তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? আমি বুঝতে পারতেছি না আসলে তোমরা আমাকে শুনতে পাচ্ছ কিনা, এবং আমি যে প্রশ্নটা তোমাদেরকে করেছি এটার উত্তর তোমরা একটু আমাকে জানাও যে তোমরা আসলে সত্যি সত্যি শুনতে পাচ্ছ কিনা আমাকে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে ভাই, আমি তাহলে সামনে যাই। তোমাদের মোটামুটি তোমরা হচ্ছে আজকে ক্লিয়ার হয়ে যাবে। দেন আমরা দেখো এই যে সহায়ক কার্যাবলীর ভিতরে আমরা দেখো প্রথমেই কি দেখতেছি। প্রথমে দেখতেছি আমাদের দেখো ব্যাংকিং। এখন ব্যাংকিংটা কেন কেন দরকার?
ব্যাংকিং তুমি কেন ইউজ করবা? ব্যাংকিং মানে কি? ব্যাংকে যে কার্যাবলীগুলো আছে সেগুলো। এখন এটা তোমার সহায়ক কার্যাবলীর ভিতরে কিভাবে আসছে? দেখো, ব্যাংকিং ব্যবস্থা তোমাকে কি করতেছে? ব্যবসা প্রতিষ্ঠানকে ঋণ সরবরাহ করে ব্যবসার অর্থ সংস্থান জনিত প্রতিবন্ধকতা। কোন প্রতিবন্ধকতা ভাইয়া? অর্থগত যে ঝুঁকি, অর্থগত যে প্রতিবন্ধকতা আছে তোমাদের, এই অর্থগত প্রতিবন্ধকতাটাই কিন্তু এই ব্যাংকিং দূর করে। এখন তুমি ধরো একটা বিজনেস করতেছো, তোমার বিজনেস হচ্ছে শিল্পের কাজ, যে তুমি কোনো একটা পণ্যের রূপ পরিবর্তন করে অন্য একটা পণ্য তৈরি করবা। সেক্ষেত্রে বা তুমি হচ্ছে এক জায়গা থেকে ক্রয় করে অন্য জায়গায় বিক্রি করবা, বা এটা হচ্ছে বাণিজ্য। তো এই দুই ধরনের কাজ করতে গেলে তোমাকে কি করতে হবে ভাইয়া? এখন তুমি কি এই কাজটা টাকা ছাড়া করতে পারবা? তুমি পণ্য কিনতে যাবা, টাকা লাগবে। তারপরে তুমি একটা শিল্প রূপান্তর করবে, এখন শিল্পের জন্য কাঁচামাল কিনতে গেলে তোমার কি লাগবে? অর্থ লাগবে। এখন এই অর্থটা তুমি অ্যাজ এ পার্সন তোমার কাছে সবসময় হিউজ অ্যামাউন্টের টাকা নাও থাকতে পারে। সেক্ষেত্রে তুমি কি করবা? এই যে আমাদের বিভিন্ন ব্যাংক, তারপরে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস যেগুলো আছে, সেখান থেকে তুমি কি করবা? ঋণ নিবা। এই যে ঋণের বিষয়টা, এই ঋণের বিষয়টা তোমার অর্থ সংস্থান জনিত যে প্রতিবন্ধকতাটা আছে সেটাকে দূর করে দেয়। এবং এইটা কিসের মাধ্যমে হয়? ব্যাংকিং এর মাধ্যমে হয়। এখন তোমার মেইন কাজ কিন্তু ছিল শিল্প আর হচ্ছে বাণিজ্য, আমরা এটা দেখেছি। এখন এই শিল্প বাণিজ্যকে সাপোর্ট দেওয়ার জন্যই কিন্তু এই যে তোমার অর্থ দরকার, সেই অর্থের যে বাধাটা, এটা দূর করে কি? ব্যাংকিং। তাই এই ব্যাংকিংকে বলা হচ্ছে সহায়ক কার্যাবলী। ওকে ভাইয়া, ক্লিয়ার? তোমরা কি বুঝতে পেরেছো? হ্যাঁ, আমাকে একটু কমেন্ট করে জানাও যে ক্লিয়ার কিনা। তাহলে আমরা এবার আমাদের বিমাতে চলে যাব, ইন্স্যুরেন্স যেটা, সেখানে আমরা চলে যাব। হ্যাঁ ভাইয়া, ওকে, দেখি কে কে আমাকে জানাচ্ছে। হ্যাঁ, আমি একটু দেখি যে কে কে আছো তোমরা, এবং আমার ক্লাসে খুব সুন্দরভাবে বুঝতেছো, এবং তোমাদের যদি কোনো প্রবলেম হয় আমাকে সেটাও জানাবে। আমি সেই টপিকটা আরো সুন্দর করে আবারও পড়াবো তোমাদেরকে। হ্যাঁ, ওকে ভাইয়া, ঠিক আছে। এমনি জাহিদুল ইসলাম জীবন ভাইয়া, ওকে, ঠিক আছে, ক্লিয়ার। তাহলে দেখো, এবার আমাদের তৃতীয় যে সহায়ক কার্যাবলীটা ছিল সেটা কি ছিল? বীমা। এই যে বীমাটা দেখো, এই যে ইন্স্যুরেন্স, এই ইন্স্যুরেন্সটা কি করে? তুমি ধরো বিজনেস করতে নামছো, এখন বিজনেস মানে কি ভাই? ঝুঁকি না? তুমি যে মুনাফাই করবা এরকম কোনো নিশ্চয়তা কিন্তু নাই। তুমি যদি ব্যাংকে টাকা রাখো, সেক্ষেত্রে তোমাকে বলে দেবে যে তুমি সেই টাকার উপরে ধরো 8% 9% করে কি পাবা? ইন্টারেস্ট পাবা। এটা কিন্তু নিশ্চিত। কিন্তু তুমি যদি একটা বিজনেস করতে নামো ভাইয়া, সেই বিজনেসে তোমার প্রফিট হবে না লস হবে, এটা তুমি আগে থেকে জানো না, তোমার কিন্তু একটা ঝুঁকি থেকে যায়। এখন বিজনেসের ক্ষেত্রে আরো কি কি ঝুঁকি হতে পারে ভাইয়া? তুমি ধরো জাহাজে করে তুমি হচ্ছে পণ্য আনা নেওয়া করতেছো, ধরো ইউরোপ থেকে তুমি পণ্য আনবা, বা এখান থেকে ইউরোপে পণ্য পাঠাবা। এক্ষেত্রে এই জাহাজ কিন্তু ডুবে যাইতে পারে, জাহাজ ডুবি হইতে পারে। তারপরে হচ্ছে তোমার জলদস্যু যারা আছে তারা অ্যাটাক করতে পারে। এই ধরনের বিভিন্ন কিন্তু তোমাদের সমস্যার সম্মুখীন হইতে পারে। এখন এই ক্ষেত্রে কি হয়? তোমার পুরা যে মালামাল ছিল সেটা কিন্তু পুরাটাই কিন্তু তোমার লস হয়ে যাবে। এবং এই ক্ষেত্রে তুমি কি করবা? এই যে লসটা হচ্ছে, এই লসটা কিন্তু তুমি বীমার মাধ্যমে দূর করতে পারবা ভাইয়া। বীমার মাধ্যমে কিভাবে দূর করতে পারবা? যে তুমি তোমার ওই বিজনেসের কোনো একটা পার্টিকুলার জিনিসের উপরে বা পুরো বিজনেসের উপরে তুমি যদি বীমা করে রাখো, তাহলে কি হবে? তোমার যে পরিমাণ ক্ষতি হয়েছে, তোমার এই বীমার জন্য তুমি কিছু প্রিমিয়াম দিচ্ছ। তোমরা ফিনান্সে এটা দেখবা, প্রিমিয়াম দিচ্ছ। এই প্রিমিয়াম দেওয়ার ফলে কি হচ্ছে? একটা সময় তোমার যদি লস হয়, ওই লসের সমপরিমাণ টাকা কিন্তু এই যে বীমা কোম্পানি আছে তারা তোমাকে প্রোভাইড করবে। তো এই ক্ষেত্রে ব্যবসার এই পরিচালনা করার সময় কিন্তু এই সহায়ক কার্যাবলী হিসেবে এই বীমাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা তোমার এই যে বিজনেসে সেখানে রাখবে। তো মোটামুটি আমাদের ওটা ক্লিয়ার। দেন দ্য মোস্ট ইম্পর্টেন্ট সহায়ক কার্যাবলী যেটা, সেটা হচ্ছে আমাদের পরিবহন ভাইয়া। ঠিক আছে, দেখো পরিবহন বা ট্রান্সপোর্টেশন, যেটা পরিবহন হচ্ছে কি করে? তুমি যদি শিল্প তৈরি করো বা বাণিজ্যও করো, দুই ক্ষেত্রে কিন্তু এটা কাজে দিবে। তুমি ধরো শিল্প, এখন শিল্পের যে কাঁচামালটা ভাইয়া, সেই কাঁচামালটা কি তোমার ফ্যাক্টরির পাশে তৈরি হয় না ভাইয়া? সেই কাঁচামালটা ধরো তোমার অন্য জায়গা থেকে নিয়ে আসতে হয়। যেমন আমরা যদি চিন্তা করি যে আমাদের যে কাপড় তৈরি হয় না, কাপড় তৈরি করার জন্য কি হয়? সুতা, এই সুতা কিন্তু ওই কাপড় ফ্যাক্টরির পাশে কিন্তু তৈরি হয় না ভাইয়া, এটা কিন্তু অন্য জায়গা থেকে নিয়ে আসতে হয়। সেক্ষেত্রে আসবে কিসে ভাইয়া? পরিবহনে করে আসবে, হয় জাহাজ,
গাড়ি, যে কোনো পরিবহনে কিন্তু আসতে পারে। তো এই পরিবহনটা কেন দরকার? এই যে বলতেছে পণ্য স্থানান্তরের ক্ষেত্রে স্থানগত, এই যে স্থানগত প্রতিবন্ধকতা। তাহলে আমরা কিন্তু তিনটা জিনিস দেখছি। প্রথমটা কি ভাইয়া, যে আমাদের ব্যাংকে কি করতো, অর্থগত প্রতিবন্ধকতা দূর করতো। তারপরে বীমা কি করতো, ঝুঁকিগত প্রতিবন্ধকতা। এবং এই যে আমাদের পরিবহন কি করতেছে, স্থানগত প্রতিবন্ধকতা। এই যে এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট ক নম্বরের প্রশ্নের জন্য, এটা মাথায় রাখবা যে কোন সহায়ক কার্যকারিতা কোন ধরনের বাধা দূর করে। তো পরিবহন কি করে, তিন উপায়ে, স্থলপথে, জলপথে এবং বিমান পথে। দেখো তাহলে পরিবহন কিন্তু তিন ভাবে, তিন পথে হইতে পারে। তুমি আকাশ পথে বিমানে নিতে পারো, সড়ক পথে নিতে পারো, আরেকটা কি জলপথ, জলপথে তুমি জাহাজে পণ্য নিয়ে আসা আনা নেওয়া করতে পারো। তো এটা আমাদের পরিবহন, ক্লিয়ার। এরপরে নেক্সট হচ্ছে গুদামজাতকরণ বা ওয়্যার হাউজিং। এই প্রক্রিয়ায় কিছু পণ্য সময়ের জন্য, কিছু সময়ের জন্য কি করে, মজুত করে সময়গত উপযোগ। এই যে আবার ইম্পর্টেন্ট জিনিস কিন্তু, এটা কিন্তু মাথায় রাখবা। তাহলে আমরা দেখলাম যে গুদামজাতকরণের মাধ্যমে সময়গত উপযোগ মানে কি, সময়টাকে ধরে রাখা হয়। তোমার পণ্য এখন তৈরি হয়েছে, কিন্তু পণ্যটা তুমি এখন বিক্রি করতে চাচ্ছ না, তুমি ভবিষ্যতে বিক্রি করবা। এখন এই ভবিষ্যৎ এবং এখন এর মাঝখানে যে সময়ের যে ব্যবধানটা, এটা দূর করবে কে, এই আমার গুদামজাতকরণ। বুঝছো ভাইয়া? তো মোটামুটি আমাদের হচ্ছে পরিবহন গেল, গুদামজাতকরণ গেল। তোমরা পরিবহন এবং গুদামজাতকরণ এগুলো বুঝেছো কিনা আমাকে একটু কমেন্ট করে জানাও। আমি তোমাদের কমেন্ট দেখবো, দেখে দেন আমরা পরবর্তী যে সহায়ক কার্যাবলী আছে এবং পরের যে টপিকগুলো আছে সেখানে মুভ করব। এবং তোমাদের যদি কোনো কনফিউশন থাকে সেটা আমাকে জানাইতে পারো। জি জান্নাতুল বাকিয়া আপু, হ্যাঁ ব্যাংকিং, বীমা, পরিবহন, গুদামজাতকরণ এবং বাজারজাতকরণ প্রসার। হ্যাঁ আপু তুমি সঠিক বলেছো। হ্যাঁ এবার আমরা তাহলে আমাদের পরবর্তী যে এই যে এখন দেখো আমরা কিন্তু মেইনলি তুমি যেগুলো বলেছো, যেগুলোর কথা বলেছো, ব্যাংকিং, বীমা, পরিবহন, গুদামজাতকরণ, বাজারজাতকরণ প্রসার, এছাড়াও আমরা আরো একটা সহায়ক কার্যাবলী হিসেবে দেখি। এটা সব প্রতিষ্ঠানে তেমন দরকার হয় না, কিন্তু মোটামুটি অনেক প্রতিষ্ঠানে কিন্তু একটু দরকার হয়, এই জন্য এটা একটু সহায়ক কার্যাবলীর ভিতরে আমরা নিয়ে আসতেছি। সেটা কি, প্যাকিং। দেখো প্যাকিং করা কি, পণ্য বাজারজাতকরণের আগে তোমার পণ্যটাকে কি তুমি কি করবা, প্যাকিং যদি করো, পণ্যের যে গুণ, তার পণ্যের যে দাম, গুণ এবং তারিখ ইত্যাদি সম্বলিত আকর্ষণীয় মোড়ক, এই মোড়ককে কিন্তু প্যাকিং বলতেছে। এখন প্যাকিংটা কি আগে সেটা দেখো। প্যাকিংটা হচ্ছে কি, পণ্যের দাম যেখানে থাকবে, পণ্যের ভিতরে কি কি ম্যাটেরিয়ালস এবং এই পণ্যের গুণাগুণ কি, তারপরে কত তারিখে হচ্ছে উৎপাদন করা হয়েছে, এই সম্বলিত একটা মোড়ক, মোড়ক থাকবে। এই মোড়ক দিয়ে আবৃত করা, এটাকে বলা হয় কি, প্যাকিং। এই প্যাকিংটা তোমার কি করে, তোমার যে পণ্য আছে সেই পণ্যগুলোকে কি করে, বিভিন্ন যে ক্ষয়ক্ষতি আছে সেই ক্ষয়ক্ষতি থেকে রক্ষা করে। বিভিন্ন ধরনের ক্ষয়ক্ষতি তোমার হইতে পারে। তুমি হচ্ছে ধরো একটা টেলিভিশন বা একটা ফ্রিজ, তারপরে হচ্ছে ধরো তুমি হচ্ছে চকলেট, এখন এই চকলেট তুমি যদি খোলা অবস্থায় তুমি বিক্রি করতে পারো না, ওটা নষ্ট হয়ে যাবে। বা হচ্ছে ওর যে গুণাগুণ আছে সেটা নষ্ট হয়ে যাবে, তুমি ওটার উপরে কি করলে, একটা প্যাকিং করলা, ঠিক আছে। এরকম করে এই প্যাকিং এর মাধ্যমে কিন্তু তুমি তোমার বিজনেসকে আরো ত্বরান্বিত করতে পারো। এবং দ্য লাস্ট ওয়ান, বাজারজাতকরণ প্রসার। এই বাজারজাতকরণ প্রসারটা কি করে, দেখো প্রমোশন। এই যে আমরা প্রমোশন করেছি না, যে তোমার যে প্রোডাক্টটা আছে, তুমি যে এই যে আমরা যে নতুন করে তোমাদের জন্য বিজনেস স্টাডিজ শিওর শর্ট কোর্স নামে একটা কোর্স যে লঞ্চ করেছি, এটা তোমরা কিভাবে জানতে পারছো, যখন আমরা এটাকে প্রমোট করেছি তোমাদের মাঝে, আমরা বিভিন্ন মাধ্যমে তোমাদেরকে জানিয়েছি, তখনই কিন্তু তোমরা জানতে পেরেছো যে এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু ভাইয়ারা, ফাইন্যান্স ডিপার্টমেন্ট বা তারপরে অন্যান্য ডিপার্টমেন্টের কিছু ভাইয়ারা, খুব মেধাবী ভাইয়ারা কিন্তু তোমাদের জন্য, তোমাদের সুবিধার্থে কিন্তু একটা কোর্স লঞ্চ করেছে। এবং এইটা তোমরা কিভাবে বুঝতে পেরেছো ভাইয়া, যে আমরা তোমাদের মাঝখানে এটাকে কি করেছি, প্রসার করেছি, আমরা এটা তোমাদেরকে জানিয়েছি। তো এটাই ভাই কিন্তু বিজনেসের কিন্তু ক্ষেত্রেও কিন্তু একই, যে পণ্যের সঠিক মূল্যায়ন হওয়ার জন্য যে উদ্দেশ্যে পণ্য তৈরি করা হয়েছে এবং মুনাফা অর্জনের উদ্দেশ্যে পণ্যকে বাজারজাতকরণ করা হয়। বাজারজাতকরণের গুরুত্বপূর্ণ তিনটি বিষয় কি, বাজার গবেষণা করবা, বা তারপরে বিক্রয়কতা, সরি বাজার গবেষণাটা দুবার আসছে, এটা আমি হচ্ছে স্লাইড যখন দিব তোমাদেরকে কারেকশন করে দিব। এখন দেখো বাজারজাতকরণ প্রসার কি,
বাজারজাতকরণ প্রসারটা হচ্ছে কি, তুমি তোমার যে পণ্যটা আসলে তোমার তুমি একটা নতুন পণ্য বা তুমি একটা নতুন সেবা নিয়ে এসেছো বাজারে, এটা তুমি তোমার যে ভোক্তারা আছে, টার্গেটেড যারা আছে, টার্গেটেড যে কাস্টমাররা আছে তাদেরকে তুমি জানাবে। এটা তুমি বিজ্ঞাপনের মাধ্যমে জানাতে পারো। তারপরে বিক্রয়িকতা কি, তুমি হচ্ছে পার্সোনালি হচ্ছে তোমার কোনো একটা ব্যক্তিকে তুমি অ্যাপয়েন্ট করলা, সে গিয়ে গিয়ে বলে বলে আসলো সবাইকে। বা তুমি হচ্ছে এই যে যেটা বললাম বিক্রয়িকতা, ব্যক্তি বিক্রয়, এগুলো তোমরা হচ্ছে ওই যে উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণনে দেখবা। ওটা আমরা এখন যাব না, ওটা হচ্ছে তোমাদের ওই আপু আছে রুবায়াত আপু, সে তোমাদেরকে খুব সুন্দরভাবে বোঝাবে। ওটা হচ্ছে মার্কেটিং এর পার্ট। তো বাজারজাতকরণ প্রসার ভাইয়া কি মেইনলি তোমার হচ্ছে ও একটা জিনিস এখানে মনে রাখার বিষয়, এটা কিন্তু তোমাদের যে জ্ঞানগত যে বাধাটা আছে সেটা দূর করে। এটা একটু নোট করে নাও যে আমাদের বাজারজাতকরণ প্রসার আমাদের কি করে, জ্ঞানগত মানে কি, এই যে নতুন একটা প্রোডাক্ট আসছে সেটা সম্পর্কে কিন্তু তুমি জানো না, তার মানে ওই নতুন প্রোডাক্ট সম্পর্কে তোমার কোনো জ্ঞান নেই। এখন এই জ্ঞানগত বাধাটা কিভাবে দূর করা হয়, যখন কেউ এই পণ্যটা সম্পর্কে তোমাদের সামনে প্রচারণা চালায়। ঠিক আছে ভাইয়া, ক্লিয়ার? ওকে ভাইয়া, তাহলে আমাদের হচ্ছে মোটামুটি সহায়ক কার্যাবলী কি তোমাদের ক্লিয়ার হয়েছে? যদি ক্লিয়ার হয় আমরা পরবর্তী টপিকে যাব। ভাইয়া একটু জানাও যে ক্লিয়ার কিনা, এবং সহায়ক কার্যাবলীর আর কোনো বিষয় কি তোমাদের জানার আছে কিনা সেটা আমাকে জানাও। হ্যাঁ, সহায়ক কার্যাবলীর কি আর কোনো বিষয় তোমাদের জানার আছে কিনা আমার কাছ থেকে? আমি হচ্ছে তোমাদের ইন্ডিভিজুয়াল প্রশ্নেরও অ্যান্সার দিব ভাইয়া। তোমাদের যদি কিছু জানার থাকে আমাকে একটু জানাও, আর না হলে একটু জানাও যে ক্লিয়ার, হ্যাঁ তোমরা ক্লিয়ার বুঝতে পেরেছো কিনা বিষয়টা, তাহলে আমরা পরবর্তীতে চলে যাব। ওকে ভাইয়া, হ্যাঁ আমরা এবার চলে এসেছি আমাদের লাস্ট যে বিজনেসের আমরা তিনটা পার্ট দেখেছিলাম, মনে আছে ভাইয়া? একটু জানাও তো বিজনেসকে কয় ভাগে ভাগ করা যায়। আমাদের যে ব্যবসায়, এই ব্যবসাকে আমরা হচ্ছে কয়টা ভাগে ভাগ করেছিলাম ভাইয়া টোটাল? একটু জানাও ব্যবসাকে আমরা কয় ভাগে ভাগ করেছিলাম। আমাদের প্রথম ক্লাসে একদম প্রথমেই আমরা এই ক্লাসিফিকেশনটা দেখিয়েছিলাম যে ব্যবসাকে নিম্নোক্ত শ্রেণীতে ভাগ করা যায়। এখন ব্যবসাকে কয় ভাগে ভাগ করা যায় এটা তোমরা একটু আমাকে জানাও। হ্যাঁ কেউ কেউ লিখতেছো ভাইয়া, আমি একটু দেখি, চেক করি। হ্যাঁ জান্নাতুল বাকিয়া, জি ভাইয়া। হ্যাঁ 3 প্রকার আমরা দেখেছিলাম, 3 প্রকার। 3 প্রকারের ভিতরে হ্যাঁ দেখো আমরা প্রথমটা দেখেছিলাম কি, শিল্প। এরপরে কি দেখেছিলাম, বাণিজ্য। আর লাস্ট কি দেখেছিলাম আমরা, এই যে প্রত্যক্ষ সেবা। আমাদের যে প্রত্যক্ষ সেবা, এটা হচ্ছে 3 নম্বর যে ক্লাসিফিকেশন ছিল আমাদের সেটা। এখন এইটা কি, অর্থ উপার্জনের উদ্দেশ্যে। এখন প্রত্যক্ষ সেবা অবশ্যই কিসের উদ্দেশ্যে হবে, অর্থ উপার্জনের জন্য হবে। উদ্দেশ্যে যেসব কার্য সরাসরি সম্পাদিত হয় বা দৈহিক বা মানসিক শ্রমের বিনিময়ে। দেখো এখানে তুমি কোন ধরনের শ্রম দিচ্ছ, দৈহিক শ্রম দিচ্ছ আর মানসিক শ্রম দিচ্ছ, কিন্তু এখানে কিন্তু ভাই কোনো পণ্য, তুমি ধরো সেলুনে চুল কাটাইতে গেছো, সেলুনে ধরো চুল কাটাইতে গেছো, এখন ওখান থেকে তুমি কোনো পণ্য নিয়ে এসে নিয়ে বাড়িতে ফিরো না ভাইয়া, তুমি আরো বরং তুমি তোমার যে চুলটা ওখানে ফেলে দিয়ে আসো। ওখান থেকে তুমি কি নিচ্ছ ভাইয়া, সেবা নিচ্ছ। তোমার ওই যে সেলুনের যে নাপিত আছে সে তোমার চুলটা কেটে দিচ্ছে, দিয়ে এটা তোমাকে একটা কি দিচ্ছে, সেবা দিচ্ছে, তার বিনিময়ে কিছু অর্থ উপার্জন করতেছে। এটাই হচ্ছে আমাদের প্রত্যক্ষ সেবা। হ্যাঁ ভাইয়া, ওকে। দেখ আমরা দেখি একটু প্রত্যক্ষ সেবার বৈশিষ্ট্যগুলো কি কি। দেখো বলতেছে অর্থ উপার্জনের উদ্দেশ্যে স্বাধীন পেশায়। দেখো এই কথাটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। প্রত্যক্ষ সেবা কিন্তু সবগুলোকে আমরা প্রত্যক্ষ সেবা বলবো না, স্বাধীন পেশায় নিয়োজিত। তোমার যে প্রত্যক্ষ সেবাটা দেবে সে অবশ্যই স্বাধীন পেশায় নিয়োজিত থাকবে। যেমন আমরা একটু পরে উদাহরণে দেখবো, ওই পরের স্লাইডে আমাদের উদাহরণ আছে। ডাক্তার, সে যখন প্রেসক্রিপশন লিখে তার উপরে কি কেউ বসে থাকে যে তুমি এইভাবে প্রেসক্রিপশন লিখো না, কিন্তু তারপরে এই যে নাপিত কিন্তু সে নিজের মতোই চুল কাটে, কিন্তু তুমি ধরো একটা মাল্টিনেশনাল কোম্পানিতে গিয়েছো,
তোমার উপরে কি থাকবে, তুমি ধরো হচ্ছে ম্যানেজার হিসেবে যুক্ত আছো, তোমার উপরে কিন্তু কি থাকবে, ডিরেক্টর থাকবে, তারপরে সিইও থাকবে বিজনেসের, তারা কিন্তু তোমাকে ইনস্ট্রাকশন দিবে, ওটা কিন্তু চাকরি। এটা কি হবে, স্বাধীন পেশা হইতে হবে। পণ্য ছাড়া সরাসরি সেবা প্রদান, দেখো মানে বলছে পণ্য হবে না, পণ্য ছাড়া অন্যান্য যে সরাসরি যে সেবা প্রদান, প্রত্যক্ষ সেবা দেওয়ার ক্ষেত্রে অবশ্যই যে সেবা নিবে এবং যে সেবা দিবে তাদেরকে তোমার সামনাসামনি থাকা লাগবে, ঠিক আছে। সামনাসামনি বলতে এই যে প্রত্যক্ষ সেবা কিন্তু হচ্ছে যে কোনো ভাবেই হইতে পারে। দেখো তোমার এই যে এখন তুমি বলতে পারো ভাইয়া যে ভাইয়া আপনি তো আমাদেরকে সেবা দিচ্ছেন, এই যে অনলাইনে আমাকে পড়াচ্ছেন, এখন দেখো ভাইয়া আমি হয়তো তোমার এই যে এখন কিন্তু দুনিয়াটা ভার্চুয়াল হয়ে গেছে, আমি তোমার সামনে না থাকলেও কিন্তু এখন তোমার সামনে, তুমি কিন্তু তোমার বাড়িতে বসে আমাকে দেখতে পাচ্ছ এবং লাইভে দেখতে পাচ্ছ যে আমি এখানে কি করতেছি। তো এটাও কিন্তু এক ধরনের সামনাসামনি যোগাযোগ বলা যায়। তো এক্ষেত্রেও কি হচ্ছে, প্রত্যক্ষ সেবা দেওয়া হচ্ছে, আমি তোমাকে পড়াচ্ছি, এটা কি তোমাকে একটা সেবা দিচ্ছি না। তো এটাই হচ্ছে প্রত্যক্ষ সেবা। সেবাদাতা ও সেবা গ্রহীতার উপস্থিতি থাকতে হবে, যেটা আমি এখনই দেখালাম। এখন বর্তমানে কিন্তু ভার্চুয়াল যুগের কারণে এই যে সেবাটা এটা কিন্তু অনলাইনে ভার্চুয়ালি কিন্তু আমাদেরকে এই সেবাটা আমরা নিতে পারি। তো উপস্থিতি বলতে এই অনলাইনেও কিন্তু আমরা সরাসরি সামনাসামনি কিন্তু সেবাটা নিচ্ছি, ঠিক আছে। মোটামুটি আমাদের হচ্ছে প্রত্যক্ষ সেবার এই তিন ধরনের বৈশিষ্ট্য লিখলেই হয়ে যাবে। এইবার দেখো ভাইয়া উদাহরণ, আমরা প্রত্যক্ষ সেবার বহুত উদাহরণ দেখবো। এটা তোমাদের ওই যে এই উদাহরণগুলো দিয়ে কিন্তু তোমাদের উদ্দীপক তৈরি হতে পারে। যেমন কি বলছে, চিকিৎসা বৃত্তি, যে ডাক্তার সে যে চিকিৎসা দিবে এইটা আইন বৃত্তি, ওই যে উকিল কেস নিয়ে যাও না তোমরা হচ্ছে উকিলের কাছে, সেটা অ্যাকাউন্টেন্ট যে আছে তোমার হচ্ছে সিএ বা সিএফএ যারা আছে তাদের কাছে তুমি কি করো, অডিটের জন্য যাও না, তারা কি করে তোমার খাতাপত্র দেখে নেয়। এরপরে কি আছে, প্রকৌশলী বৃত্তি, ওই যে ইঞ্জিনিয়ার যারা আছে তোমার বাড়ির নকশা করে দেবে, পরামর্শ দিতে পারে তোমাকে, তোমার সেটা শিক্ষাগত পরামর্শ দেবে, যে কোনো পরামর্শ। হোটেলে গিয়ে কিন্তু তুমি কোনো প্রোডাক্ট পাও না ভাইয়া, এই হোটেল বলতে ধরো তুমি ওই যে কক্সবাজার সেন্ট মার্টিন ঘুরতে গেছো, সেখানে তুমি রাতে থাকার জন্য হোটেল দিলা, সেটা। সেলুন বললাম, নাট্যশালায় গিয়ে কি হয়, তুমি হচ্ছে নাটক বা নাটকের মতন যে বিষয়গুলো আছে সেগুলো তুমি উপভোগ করো, তুমি কিন্তু কোনো প্রোডাক্ট বাড়ি নিয়ে আসো না। সিনেমা হল সেম, অভিনেতা অভিনেত্রীদের অভিনয়, এই অভিনয় কি তুমি চোখে দেখতে মানে তুমি হচ্ছে দেখতেছো, কিন্তু এটা কি কোনো বাস্তবিক কোনো কিছু আছে? যেমন একটা আপেল এই যে হাতে ধরতে পারতেছো, এরকম কি এই অভিনয় কি হাতে ধরতে পারবা না। ডাক্তাররা মিলে ক্লিনিক ব্যবসা করলে, কয়েকজন উকিল মিলে অ্যাটর্নি ফার্ম, প্রকৌশলীরা মিলে ইঞ্জিনিয়ারিং ফার্ম গঠন করতে পারে, এইগুলো কিন্তু ভাইয়া প্রত্যক্ষ সেবা, ঠিক আছে। এখন বর্তমানে কিন্তু বিজনেস শুধু আর মুনাফা অর্জনের উদ্দেশ্যে নাই, বিজনেসের আরো একটা উদ্দেশ্য তৈরি হয়েছে, যে জনসাধারণের কল্যাণ। এটা তারা কেন করে, এটা করে হচ্ছে এই জন্য যে এটা করার ফলে ওই সমাজের মানুষ তোমার বিজনেসের প্রতি একটা আলাদা মনোভাব পোষণ করবে, যে হ্যাঁ এই বিজনেসটা কি করে, শুধু যে মুনাফা করে তা না, জনগণের কথাও চিন্তা করে। তো সেই জায়গা থেকে আমাদের কিন্তু একটা নতুন ধরনের বিজনেসের আবির্ভাব হয়েছে, সেটা কি সামাজিক ব্যবসা। হচ্ছে একটি কারণ ধাবিত ব্যবসা, এটা একটা কি কারণ ধাবিত, তোমার কোনো একটা কারণের জন্য তৈরি হয়েছে, সেটা কি এই ব্যবসাটা কি মূলত কারণ ধাবিত। কোন কারণ, জনকল্যাণ, জনগণের তুমি কল্যাণ করতেছো। এখন এই ব্যবসায় কি করা হয়, বিনিয়োগকারীরা যারা আছে তোমার ব্যবসায়, যারা বিনিয়োগকারী ধীরে ধীরে তার বিনিয়োগকৃত মূলধন তুলে নিতে পারে। ধরো সামাজিক ব্যবসা, এখানে কিন্তু কেউ মুনাফার উদ্দেশ্যে বিনিয়োগ করে না, যারা বিনিয়োগ করে তারা একটা সময় গিয়ে তাদের যে বিনিয়োগ করা টাকা সেটা শুধু উঠায় নিতে পারবে, এবং যে মুনাফাটা হবে সেই মুনাফাটা ওই বিজনেসের প্রসারের জন্য, মানে বিজনেসটা আরো বড় করার জন্য ব্যবহৃত হবে। কিন্তু এর বাইরে কোনো লভ্যাংশ সে ভোগ করতে পারে না। এই ব্যবসার উদ্দেশ্য হচ্ছে ব্যবসার পরিচালনার মাধ্যমে সমাজের এক বা একাধিক সামাজিক উদ্দেশ্য অর্জন। তাহলে উদ্দেশ্য কোনটা, সামাজিক ব্যবসার উদ্দেশ্য কোনটা, সামাজিক ব্যবসায় কি করা, সমাজের যে বিভিন্ন উদ্দেশ্য আছে, যেমন শিশুদেরকে পড়ানো তোমার কম মূল্যে, তারপরে কম মূল্যে হচ্ছে ডাক্তারি যে সেবা সেটা প্রদান করা, এই ধরনের বিভিন্ন সেবা। তো এখানে বিনিয়োগকারীদের কোনো ব্যক্তিগত
উদ্দেশ্য দেখো, ব্যক্তিগত কোনো উদ্দেশ্য থাকে না, তাদের উদ্দেশ্য থাকে কি সমাজের কল্যাণ করবো। এই ব্যবসায় মুনাফা ব্যবহার করা হয় সামাজিক ব্যবসা সম্প্রসারণ বা পণ্য উন্নয়নে। দেখছো যেটা বললাম যে সামাজিক ব্যবসায়টাকে তুমি উন্নয়ন করবো মুনাফা দিয়ে। মুনাফা যারা ইনভেস্ট করছে তাদের কাছে তুমি দিবা না, এই প্রতিষ্ঠান থেকে কোনো ধরনের মুনাফার উত্তোলন করা হয় না। ক্লিয়ার ভাইয়া? তাহলে তোমরা সামাজিক ব্যবসাটা বুঝতে পেরেছো? যদি বুঝতে পেরে থাকো তাহলে আমাকে একটু জানাও। হ্যাঁ, সামাজিক ব্যবসা কি বুঝতে পেরেছো ভাইয়া? ভাইয়া বুঝছো? বোঝো নাই? যদি বুঝে থাকো তাহলে জানাও, ঠিক আছে? এগুলো তোমার তো ভাই কিন্তু এভাবে কথা বলো, ভাইয়ের কাছ থেকে কিন্তু শিখছি। যে ভাই আসলো একটু আগে লাইভে, এভাবে আমরা কিন্তু তোমাদের জন্য সেরাটা, তোমাদের জন্য সেরা, তোমরা যাতে সেরা সার্ভিস পাও আমাদের কাছ থেকে সেইটা ট্রাই আমরা করতেছি। ইনশাআল্লাহ আমরা আরো ভালোভাবে আরো গোছালোভাবে তোমাদের জন্য, তোমাদের এই যে তোমরা এখন আমাদের কি আছো এইচএসসি ক্যান্ডিডেট, তোমাদের জন্য কিন্তু আমরা সামনে অ্যাডমিশন নিয়ে কাজ করব, ঠিক আছে ভাইয়া? আমি থাকবো, তোমাদের আরব ভাইয়া থাকবে, আব্দুল্লাহ ভাইয়া থাকবে, রোবায়ত আপু থাকবে, আমরা কিন্তু থাকবো তোমাদের জন্য, ঠিক আছে? তো তোমরা তোমার যারা বন্ধুরা আছে তাদেরকেও কিন্তু তোমরা জানাইতে পারো যে এত সুন্দর সুন্দর ক্লাস হচ্ছে, আমরা দেখো তোমাদের জন্য খুব সুন্দরভাবে স্লাইড তৈরি করতেছি, পাশাপাশি তোমাদেরকে শীট দিচ্ছি এবং আমরা পরীক্ষাও নিব তোমাদেরকে। তো তোমরা জাস্ট হতাশ হও না, যেভাবে পড়িয়ে যাচ্ছি সেভাবে পড়তে থাকো, দেখবা ইনশাআল্লাহ তুমিও ভালো করবা। ইনশাআল্লাহ তোমাদের ভিতরে কি ইচ্ছা আছে? আমি জানতে চাই যে তোমাদের ইচ্ছাটা আসলে কি। তোমরা এই যে আমাদের একটা কোর্সে ভর্তি হইলা, আমাদের সাথে ক্লাস করতেছো, তোমাদের ইচ্ছা কি? তোমরা কি করতে চাও? তোমরা কি জিপিএ 5 পাইতে চাও? তোমরা একটু জানো যে ইনশাআল্লাহ তোমরা যে জিপিএ 5 বা ভালো রেজাল্ট করতে চাও এবং হচ্ছে তোমার বাবা মায়ের যে স্বপ্নটা আছে, তোমার আব্বা আম্মুর কিন্তু একটা স্বপ্ন নিয়ে তোমাদেরকে এই পড়াশোনা করাচ্ছে, তো তাদের কিন্তু একটা স্বপ্ন আছে, সেই স্বপ্ন তোমরা পূরণ করতে চাও না? পূরণ করতে চাইলে একটা কথাই বলবো, পরিশ্রম ভাইয়া। পরিশ্রমের কোনো বিকল্প নাই। পরিশ্রম যদি করো ভাইয়া, তোমাকে কেউ আটকাতে পারবে না। জাস্ট যে গাইডলাইন দিব, যেভাবে পড়াবো, একটু পরিশ্রম করে সেভাবে পড়বা, দেন আর কোনো কাজ না। জাস্ট তুমি পড়বা, পরীক্ষা দিবা, রেজাল্টের অপেক্ষা থাকবে, দেখবা রেজাল্ট তোমার, তুমি যেটা কাঙ্ক্ষিত রেজাল্ট চেয়েছো সেটাই হবে ইনশাআল্লাহ। না ভাইয়া? ইনশাআল্লাহ আমরা ভালো কিছু করব। কে কে করতে চাও একটু আমাকে জানাও যে ইনশাআল্লাহ আমরা ভালো করব। একটু জাস্ট নিজের মনকে প্রশ্ন করো, হ্যাঁ ভাইয়া আমরা ভালো করতে চাই, ইনশাআল্লাহ দেখবা খুব ভালো হবে। হ্যাঁ ঠিক আছে, আমিও তোমাদের জন্য মন ভরে দোয়া করি যাতে তোমরা হচ্ছে তোমাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্য আছে সেখানে পৌঁছাইতে পারো এবং বাবা মায়ের স্বপ্ন পূরণ করতে পারো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আমরা কথা বলে ফেললাম, আমরা আমাদের চলে যাই। সামাজিক ব্যবসায়ের যে প্রকারভেদ, এটা অনেক বইতে থাকে, অনেক বইতে থাকে না, জাস্ট আমি জানিয়ে দেওয়ার জন্য লিখেছি। দেখো, টাইপ 1 সামাজিক ব্যবসা, টাইপ 2 সামাজিক ব্যবসা। এগুলো কি? টাইপ 1 কি? এই ধরনের সামাজিক ব্যবসায় নির্দিষ্ট কোনো সামাজিক, দেখো টাইপ 1 সামাজিক ব্যবসা, সামাজিক ব্যবসার আবার দুটো ভাগ আছে। কোনো নির্দিষ্ট সামাজিক, নৈতিক অথবা পরিবেশগত লক্ষ্য অর্জনের জন্য কোনো পণ্য সরবরাহের উপর গুরুত্ব আরোপ করা হয়, যেমন গ্রামীণ দানব বা গ্রামীণ শক্তি, এই ধরনের যে প্রজেক্টগুলো আছে যেগুলো কি করা হয় সামাজিক, নৈতিক অথবা পরিবেশগত লক্ষ্যের জন্য তৈরি, তোমার যে ব্যবসা তৈরি করা হয় সেটা হচ্ছে টাইপ 1। টাইপ 2 কি? এই ধরনের ব্যবসায় মুনাফা নির্ভর ব্যবসায় যেটির মালিক হবেন গরিব বা সমাজের বিত্তরা। এখন আমি দেখো, আমি বলছি সামাজিক ব্যবসায় কি হয় না, মুনাফা নিতে পারে না, কিন্তু দেখো সামাজিক ব্যবসায় মুনাফা নিতে পারে না, মেইনলি মুনাফাটা নেয় কারা? যারা উচ্চবিত্ত, যারা ইনভেস্ট করতে পারে। কিন্তু এই সামাজিক ব্যবসায় টাইপ 2 কি বলতেছে, এটা এমন এক ধরনের ব্যবসা যেটার মালিক কারা হয় গরিব বা সমাজের নিম্ন মধ্যবিত্ত, যারা সরাসরি লভ্যাংশ ভোগ করতে পারে বা পরোক্ষ সুবিধা গ্রহণ করতে পারে। মানে কি, এক্ষেত্রে একটা ব্যবসা তুমি প্রতিষ্ঠা করে দিলা, দিয়ে মালিক বানাই দিলা তাদেরকে গরিব বা মধ্যবিত্ত বা নিম্নবিত্ত যারা আছে, মধ্যবিত্ত না, নিম্নবিত্ত বা গরিব যারা আছে তাদেরকে তুমি মালিক করে দিলা ওই ব্যবসায়। এবার তারা কি হবে? তারা তাদের এই যে ব্যবসা থেকে তারা কিন্তু মুনাফা নিয়ে নিজেদের আর্থসামাজিক উন্নয়ন করতে পারবে। আলটিমেটলি কি হলো, এটা কিন্তু সামাজিক উদ্দেশ্যই কিন্তু তোমার অর্জন হইলো। কারণ কি, তুমি ধরো কোনো গরিবদের জন্য কোনো একটা অনুদান দিলে, সেটা না করে তুমি কি করলা, গরিবদেরকেই মানে একটা বিজনেসে ইনভেস্ট করলে, করে গরিবদের ওই বিজনেসের মালিক বানাই দিলাম, ঠিক আছে? এটা হলো কি গ্রামীণ ব্যাংক, সামাজিক ব্যবসায়, অব্যবসায়িক প্রতিষ্ঠান এবং ব্যবসায়িক সামাজিক দায়িত্ব থেকে। হ্যাঁ ঠিক আছে, এই যে গ্রামীণ ব্যাংক
এই যে গ্রামীণ ব্যাংক কিন্তু এই ধরনের যে কাজগুলো আছে সেগুলো কিন্তু করে থাকে, ঠিক আছে ভাইয়া? তো অলমোস্ট আমাদের এটা জাস্ট জানানোর জন্য জানালাম, এটা অতটা ইম্পর্টেন্ট না তোমাদের ইসের জন্য, পরীক্ষার জন্য, জাস্ট জানিয়ে রাখলাম। পরবর্তীতে হয়তো কোথাও এমসিকিউ বা কোথাও ভর্তি পরীক্ষায় আসতে পারে। এবার আমরা আসি, একটু আগে আমরা কি বলেছিলাম, সহায়ক কার্যাবলী। এবার আমরা আসতেছি কি কাজে, ব্যবসায়ের কার্যাবলী। মানে ব্যবসায় তুমি ব্যবসা করবে, ব্যবসায় তুমি মোট কয় ধরনের কাজ করতেছো। ব্যবসায়কে তো আমরা 3 ভাগে ভাগ করেছি, শিল্প, বাণিজ্য এবং প্রত্যক্ষ সেবা। কিন্তু ব্যবসার ভিতরে তুমি আসলে কোন ধরনের কাজ করতেছো সেটা আমরা এবার দেখব। বৃষ্টি হওয়ার জন্য জয়েন করতে দেরি হয়ে গেছে, কোনো প্রবলেম নাই ভাইয়া, এই ক্লাসটা রেকর্ডেড থাকবে। তুমি পরবর্তীতে ক্লাসে যতটুকু মিস করেছো তুমি আগে থেকে ইনশাআল্লাহ সবগুলো দেখলে বুঝতে পারবা। আর যদি তারপরে কোনো কনফিউশন থাকে ফিল ফ্রি টু আস্ক মি, আমাকে জানাবা, আমি ইনশাআল্লাহ চেষ্টা করব তোমার সর্বোচ্চ সহযোগিতার জন্য। ঠিক আছে ভাইয়া, আমরা ব্যবসায়ের কার্যাবলীতে চলে আসি। দেখো উৎপাদন, ব্যবসায়ের কার্যাবলীকে আমরা কয় ভাগে ভাগ করতেছি দেখো। ব্যবসায় তুমি প্রথমে কি করতেছো, ওই যে শিল্পতে আমরা কি করি, রূপগত পরিবর্তন ঘটায় না, ওই কাজটাকে আমরা বলতেছি উৎপাদন। এখানে কিন্তু মেইন ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা কিন্তু দেখবা, এটা কিন্তু ব্যবসায়ের কার্যাবলী। আর যেটা ভাগ করেছিলাম সেটা কি, ব্যবসায়কে কয় ভাগে ভাগ করেছিলাম, শিল্প, বাণিজ্য, প্রত্যক্ষ সেবা। এটা হচ্ছে ব্যবসায়ের ভাগ, শ্রেণী বিভাগ। আর এটা কি ব্যবসায়ের কার্যাবলী। টোটাল ব্যবসায়ের ভিতরে শিল্প, বাণিজ্য এবং প্রত্যক্ষ সেবা মিলে তুমি আসলে কোন কাজগুলো করতেছো, তুমি কি করতেছো, উৎপাদন করতেছো, প্রাকৃতিক সম্পদ সংগ্রহ করতেছো বা উত্তোলন করে ভোক্তাদের অভাব পূরণের উদ্দেশ্যে এগুলোকে ব্যবহার উপযোগী করার জন্য ব্যবসার উৎপাদন কার্য পরিচালনা করেন। তার মানে ওই যে শিল্পে যে কাজটা আমরা করি মেইনলি, সেই কাজটাকেই বলতেছে উৎপাদন। এখানে কি করা হয়, রূপান্তর উপযোগিতা সৃষ্টি করা হয়, মানে রূপগত উপযোগিতা তুমি সৃষ্টি করতেছো। আর উৎপাদন ব্যবসায়ের মুখ্য কাজ। তুমি যে কোনো ব্যবসা করতে যাও তোমাকে আগে অবশ্যই করতে হবে উৎপাদন। দেখো যে কোনো কিছু, তুমি একটা বিজনেস করতে যাও, বিজনেসের জন্য কিছু ম্যাটেরিয়ালস লাগবে, সেই ম্যাটেরিয়ালস গুলো কি হয়েছে, কোনো না কোনো বিজনেসে কিন্তু উৎপাদন হয়েছে, ঠিক আছে? তো এইরকমই যে সবসময় যে কোনো অধিকাংশ ব্যবসায় কিন্তু প্রত্যক্ষ সেবা বাদ দিলে, প্রত্যক্ষ সেবা দিতে গেলে ধরো তুমি যদি সেলুনে যাও, সেলুনে গেলে তুমি কিন্তু যে কাঁচিটা দিয়ে কাটবে বা যে চিরুনিটা ইউজ করবে বা তোমার যে ফোমটা শেভ করার জন্য যে ফোমটা ইউজ করবে, এইগুলো কিন্তু কোনো না কোনো শিল্পের প্রোডাক্ট, ঠিক আছে? কোনো না কোনো শিল্প থেকে আসছে, উৎপাদিত হয়েছে কোথাও না কোথাও, ঠিক আছে ভাই? তো এই জন্যই বলতেছে যে ব্যবসায় মূলত মূল কাজটাই হচ্ছে উৎপাদন করা। পরিবহনটা কি, সাধারণত পণ্য সামগ্রী দেশের, যেটা আমরা ওই যে সহায়ক কার্যাবলীর ভিতরে দেখেছি যে এখান থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া, এটাই হচ্ছে। আর এটা কোন ধরনের বাধা দূর করে, স্থানগত যে বাধাটা আছে আমাদের, এই যে সরি স্থানগত যে উপযোগিতা, এটা স্থানগত উপযোগিতা সৃষ্টির মাধ্যমে স্থানগত বাধাটা দূর করে। এটা আমরা আগে দেখেছি বলে এটা আমি আর দেখলাম না। এরপরে কি, ক্রয় বিক্রয়। ক্রয় বিক্রয় কাজটা ব্যবসার কোন ভাগ দিয়ে করা হয় বলতো, একটু তোমরা আমাকে জানাও। আমরা যে ব্যবসার 3টা ভাগ দেখেছিলাম, শিল্প, বাণিজ্য এবং প্রত্যক্ষ সেবা, ক্রয় বিক্রয়টা আসলে কোন কোন ভাগের ভিতরে, এটা কি শিল্প, এটা কি বাণিজ্য নাকি প্রত্যক্ষ সেবা, এটা তোমরা একটু আমাকে জানাও। ক্রয় বিক্রয়টা কোনটার অন্তর্ভুক্ত, শিল্প, বাণিজ্য নাকি প্রত্যক্ষ সেবা? হ্যাঁ, তোমরা একটু আমাকে জানাও যে ক্রয় বিক্রয়ের কাজটা আমরা মেইনলি শিল্পের মাধ্যমে করি, বাণিজ্য নাকি প্রত্যক্ষ সেবা? হ্যাঁ, ফারজানা পারভিন কলি বলছে বাণিজ্য, আর কি কি বলছে, জীবন বলছে বাণিজ্য, ঠিক আছে। আর কি কি বলছে দেখি, হ্যাঁ বাকিয়া বলছে, জানাতুল বাকিয়া। হ্যাঁ ভাইয়া তোমাদের কথা ঠিক আছে, আমরা পড়িয়েছিলাম। আমি বুঝতে পারতেছি যে তোমরা খুব মনোযোগ দিয়ে আমার ক্লাসটা করতেছো এবং তোমরা বুঝতেও পারতেছো। ইনশাআল্লাহ এইভাবে যদি তোমরা চালিয়ে যাও ম্যানেজমেন্টে আর কোনো প্রবলেমই থাকবে না ইনশাআল্লাহ। তো আমরা একটু জাস্ট দেখি, ক্রয় বিক্রয় কি প্রধান কাজ, তুমি কি করলা, পণ্য বা সেবা তুমি কি করলা, ক্রয় বিক্রয় করলা। তুমি তোমার কাছে যদি একটা পণ্য থাকে তুমি আরেকজনকে বিক্রয় করে দিলে, সে তোমার কাছ থেকে কিনলো। আর তুমি একটা সেবা কি করলো, অন্যজনকে বিক্রি করলা, তার বিনিময়ে কি পাইলা, টাকা পাইলা, ঠিক আছে। অর্থ সরবরাহ কি, এই যে বললাম ব্যাংকিং এর মাধ্যমে যে সহায়ক কার্যাবলীর মধ্যে আমরা পড়েছি না, ওইটাই জাস্ট অর্থ সরবরাহ নামে এখানে এসেছে। ওখানে নাম ছিল কি, ব্যাংকিং। সহায়ক কার্যাবলী হিসেবে নাম ছিল ব্যাংকিং, আর এখানে ব্যবসায়ের কার্যাবলীর ভিতরে এটার নাম কি, অর্থ সরবরাহ, ঠিক আছে। জাস্ট অর্থ সরবরাহ কি করবে, যে ব্যাংকিং বা বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে অর্থ সরবরাহ।
ঝুঁকি স্থানান্তর এটা আমরা পড়েছি ভাইয়া। ঝুঁকি স্থানান্তর করা হয় সহায়ক কাজ, মানে কোন সহায়ক কার্যাবলীর মাধ্যমে আমরা ঝুঁকিটাকে স্থানান্তর করতে পারবো বা হস্তান্তর করতে পারবো, কোন কাজের মাধ্যমে বলতো ভাইয়া? আমরা দেখেছিলাম একটু আগে দেখেছিলাম সহায়ক কার্যাবলী দেখেছিলাম না আমরা, পরিবহন, গোদামজাতকরণ, ব্যাংকিং, বীমা, বাজারজাতকরণ, প্রসার, প্যাকিং, এই যে সহায়ক কার্যাবলীগুলো পড়েছিলাম সেখানে আমরা ঝুঁকিটা স্থানান্তর করেছিলাম কোনটার মাধ্যমে বলতো? তোমরা একটু জানাও আমাকে দেখি কেমন মনে আছে আমরা ঝুঁকিটা কোনটার মাধ্যমে স্থানান্তর করেছিলাম। হ্যাঁ, জীবন বলছে বীমা। হ্যাঁ ভাইয়া তোমার কথা ঠিক আছে, উত্তর ঠিক আছে। এটাই হচ্ছে মেইনলি, কিন্তু আমরা বীমা সম্পর্কে আগে পড়ে এসেছি, তো এটাই হচ্ছে ঝুঁকি হস্তান্তর কাজটা করে। এরপরে কি হিসাব রক্ষণ। ব্যবসার কাজের ভিতরে তুমি শুধু ব্যবসা করলে হবে না, ব্যবসায়িক কোথায় কি করতেছো এটা কিন্তু হিসাব রাখতে হবে, রেখে দিন শেষে তুমি একটা আর্থিক অবস্থা বিবরণ তৈরি করো, যেটা তোমরা হিসাব এখানে দেখবা, ঠিক আছে? তারপরে এটার উপরে কিন্তু আবার তোমাকে এটা কেন তৈরি করতে হয়, তুমি এটা নির্ণয় করে তুমি নেট প্রফিট নির্ণয় করলাম, প্রফিটের আগে তুমি কি করলে ট্যাক্স কত হবে সেটার জন্য তোমাকে হিসাব রাখতে হবে, এটা আবার ট্যাক্স অফিসে পাঠাতে হবে। তারপরে তোমার বিজনেসে অডিট করা হয় যে তুমি 2 নম্বরে বিজনেস করতেছো কিনা বা সঠিক মতন ট্যাক্স দিচ্ছ কিনা, সেক্ষেত্রেও কিন্তু এই যে আর্থিক অবস্থার বিবরণী বা হিসাবের যে বিষয়টা এটা কিন্তু গুরুত্বপূর্ণ। আর এই যে দেখো তো বিজ্ঞাপন ও প্রচার, যেটা আমরা দেখেছিলাম, এটার মাধ্যমে কি করা হয় যে নতুন পণ্য আসছে সেটা তুমি তোমার যে ভোক্তারা আছে, টার্গেটেড ভোক্তারা আছে তাদেরকে জানাবো, এটা আমরা দেখেছি। এরপরে কি আসতেছে মৌলিকীকরণ ভাইয়া। মৌলিকীকরণ কি আমরা ওই যে প্যাকিং এ দেখেছিলাম, এক এক জায়গায় এক নামে আসতেছে, এই যে প্যাকিং, সেটা কিন্তু এই যে মৌলিকীকরণ, এটা হচ্ছে ব্যবসার একটা কাজ। মেইনলি ব্যবসার কার্যাবলীগুলো কি কি? শিল্প, বাণিজ্য, সহায়ক কার্যাবলী, প্রত্যক্ষ সেবা, এগুলোই মিলেই তো ব্যবসায়। তো ওইগুলোর যে কাজগুলো সেগুলোকে আমরা কি বলছি? ব্যবসার কার্যাবলী, ঠিক আছে ভাই? তো এই কার্যাবলীর মধ্যে সহায়ক কার্যাবলী নামে আমরা যেগুলোকে আলাদা করছি ওগুলো হচ্ছে বাণিজ্যের ক্ষেত্রে তুমি হচ্ছে বাণিজ্য করবা, মানে ক্রয় বিক্রয় করবা, ক্রয় বিক্রয়ের সহায়তার জন্য যেগুলো দরকার সেগুলো হচ্ছে সহায়ক কার্যাবলী, যেগুলো আমরা একটু আগে দেখেছি। আর এখন যেগুলো দেখছি ওইগুলো হচ্ছে সহায়ক কার্যাবলী, বাণিজ্য, শিল্প, প্রত্যক্ষ সেবা, সবগুলো মিলে দেখতেছি। তো সবগুলোর ভিতরে বিভিন্ন কাজ আছে না, আমরা দেখলাম ক্রয় বিক্রয় আছে, উৎপাদন আছে। উৎপাদন কি? শিল্পের কাজ। ক্রয় বিক্রয় কি? তোমার হচ্ছে বাণিজ্যের কাজ। তারপরে এই যে প্যাকিং, মৌলিকীকরণ, এটা কি? বাণিজ্যের যে সহায়ক কার্যাবলী ছিল সেইগুলোর কাজ। তো এই ব্যবসার কার্যাবলীর ভিতরে ওই সহায়ক কার্যাবলী, বাণিজ্য, ক্রয়, বাণিজ্য, শিল্প, প্রত্যক্ষ সেবা সব চলে আসবে। মজুতকরণ আমরা ওই যে দেখেছিলাম, গুদামজাতকরণ নামে আমরা দেখেছিলাম, ওইটা জাস্ট সময়গত বাধা দূর করতেছে। এটা হচ্ছে ব্যবসার কার্যাবলী। লাস্ট কি? এটা ইম্পর্টেন্ট, একটা পণ্যর ক্ষেত্রে 2 ধরনের কাজ করা হয়, প্রমিতকরণ করা হয় এবং পর্যায়িতকরণ। প্রমিতকরণ হচ্ছে মান নির্ধারণ করবা, আর পর্যায়িতকরণ কি? পণ্য দ্রব্যকে বিভিন্ন শ্রেণীতে ভাগ করবা। মেইন পার্থক্য দেখো, এটা তুমি কি করলে? আগে মান নির্ধারণ করলে, তুমি ফিজিক্যাল কোনো কাজ করলা না যে এটা এই মানের, এটা হচ্ছে তোমার হচ্ছে এটার ভিতরে ধরো তোমার গুণাগুণ আছে হচ্ছে হাই লেভেলের, তারপরে একটা মিডল, ঠিক আছে, তারপরে হচ্ছে লো, এইভাবে। আর তুমি আলটিমেটলি যখন পণ্যটাকে এই ভাগ করলা, যে ছোট আম, বড় আম, মাঝারি আম, এইভাবে ভাগ করলা, ফিজিক্যালি ভাগ করলা, তখন কিন্তু সেটা হয়ে যাবে পর্যায়িতকরণ। এটা তোমরা উৎপাদন ব্যবস্থাপনায় এই দুটার উপরে অনেক বিস্তারিত আলোচনা পাবা, ঠিক আছে? এই যে তো এই প্রমিতকরণ হচ্ছে পণ্য দ্রব্য কি করা হয় উৎপাদন ও বন্টনের ক্ষেত্রে, মানে তুমি যখন বিক্রি করবে সবটা একদমই বিক্রি করতে পারবে না। যে আমটা ভালো সেই আম তুমি বেশি দামে বিক্রি করবা, যে আমটা একটু মাঝারি মানে মিডিয়াম ভালো সেটা তুমি মিডিয়াম দামে বিক্রি করবা, যেটা একটু খারাপ আম সেটা তুমি কম দামে বিক্রি করবে, না হলে তুমি কিন্তু ক্রেতা পাবে না। সব আম একসাথে রেখে দিলে পচা আম দেখে অনেকে কিনতেই চাইবে না, ঠিক আছে ভাই? ওকে, দেখো বাজার সংক্রান্ত গবেষণা ও উৎকর্ষ সাধন, ওই যে আমরা মানে মার্কেট রিসার্চ করবো। আগে কি করবো? তুমি একটা পণ্য লঞ্চ করবা, করার আগে তুমি কি করলা? বাজার গবেষণা করলা যে হ্যাঁ আসলে বাজারে ভোক্তাদের এই পণ্যের চাহিদা আছে কিনা। এই যে মোবাইল ফোন যখন নতুন এসেছিল তারা কিন্তু আগে গবেষণা করতে যে হ্যাঁ আমি একটা মোবাইল ফোন তৈরি করব, সেক্ষেত্রে যেটা যে গ্রাহক যারা আছে তাদের কাজে লাগবে কিনা। তারা কিন্তু দেখছে যে হ্যাঁ মোবাইল ফোন যদি আমি তৈরি করি এবং কম দামে ছাড়ি, এখন দেখো মোটামুটি সবার হাতে কিন্তু অ্যান্ড্রয়েড ফোন, ঠিক আছে? তো এই জন্য ওকে,
আর কি করবা, উৎকর্ষ সাধন। তুমি হচ্ছে তোমার যে প্রোডাক্টটা আছে, তুমি বাজার গবেষণা করলে, করে দেখলা না আমার প্রোডাক্টটা হচ্ছে একটু লো হয়ে গিয়েছে, এটা আমরা একটু কি করব, আর একটু উৎকর্ষ সাধন করব, আমরা আর একটু ডেভেলপ করে ভালোভাবে আবার ছাড়বো। যেমন ওই যে আইফোনের কথা চিন্তা করো, প্রতি বছর কিন্তু তারা নতুন নতুন 12 প্রো ম্যাক্স, 13 প্রো, 14 প্রো এভাবে কিন্তু আস্তে আস্তে কি করতেছে, উৎকর্ষ সাধন করতেছে। এটাই হচ্ছে বাজারের উৎকর্ষ সাধন। ঠিক আছে ভাইয়া? ওকে, ডান। প্রথম পত্র, প্রথম অধ্যায় ডান। এখন তোমরা আমাকে একটু জানাবো যে ভাইয়া তোমাদের কোনটা সুবিধা হবে, আমি সেই অনুযায়ী আগাবো। তোমাদের কি ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার দুইটা একসাথে আগাবো, নাকি হচ্ছে শুধু ফার্স্ট পেপার গুলো আগে শেষ করব, দেন সেকেন্ড পেপার শেষ করব? এটা আমি তোমাদের কাছ থেকে, তোমাদের কনভিনিয়েন্স যেটা আছে, তোমাদের যেটা সুবিধা হবে সেই অনুযায়ী আমি আগাবো। তো এইটা তোমরা আমাকে একটু জানাও যে তোমাদের কোন ভাবে গেলে সুবিধা হবে। ঠিক আছে? শব্দটা কিসের, এটা একটু আমাদের এই যে আমাদের স্টুডিওটা আছে, এটা আমরা স্থানান্তর করেছি। আমরা আগে একটা স্টুডিও ছিল, এখন আমরা ধানমন্ডিতে স্টুডিও নিয়েছি। তো একটু হয়তো পাশে কাজ চলতেছে, খুব সুন্দরভাবে রেগুলেশন করা হচ্ছে, তো একটু হালকা আওয়াজ আসতে পারে। আজকে মেইনলি আমাদের ক্লাসটা শিফট করা হয়েছে তো অন্য একটা রুমে, এই জন্য একটু আওয়াজ আসতেছে, সমস্যা নেই, আগামী ক্লাসে আর প্রবলেম হবে না। ঠিক আছে ভাই, আমি হচ্ছে তোমরা হচ্ছে, আমি আমাদের হোয়াটসঅ্যাপে আমি হচ্ছে লিখে দিব যে কে কে হচ্ছে, হ্যাঁ, কে কে দুটো একসাথে করতে চাই, আর কে কে হচ্ছে আলাদা করতে চাই। সেখানে তোমরা ভোট দিবে, আলাদা আলাদা করতে চাই। যে ভোট বেশি পড়বে, একটা ভোট যেটার প্রতি বেশি পড়বে, গণতান্ত্রিক নিয়ম অনুযায়ী আমি সেটাতে আগাবো। ঠিক আছে? আমার জন্য কোনো সমস্যা নেই, তোমাদের যেটা সুবিধা হবে সেটা। ঠিক আছে ভাইয়া, তোমরা দুইজন তোমরা তোমাদের মতো করে বলতেছো। ঠিক আছে, আমি হয় তোমাদের এইভাবে ব্যবস্থা করব তোমাদের কাছ থেকে ভোটাভুটির মাধ্যমে, আর তা নাহলে ভাইয়া আমার যেভাবে ভালো হবে বা আমি যেভাবে ভালো বুঝবো, যে মনে হবে যে হ্যাঁ এইভাবে করাইলে বেটার, আমি ওইভাবে করাবো। আমার কাছে যেটা ভালো মনে হবে আমি সেভাবে যাবো। ঠিক আছে ভাই? ঠিক আছে, তো আজকে তোমাদের মোটামুটি প্রথম পত্র শেষ। আমি এখান থেকে বাসায় গিয়ে বা আমার হলে গিয়ে আমি হচ্ছে তোমাদেরকে এই অধ্যায়ের, তো আমি এই যে এইগুলো যেটা পড়লাম এটা তো তোমার হচ্ছে স্লাইড, ক্লাসের স্লাইড, এটা তো দিবই। পাশাপাশি আমি যে লেকচার শিট তৈরি করেছি ফার্স্ট পেপারের উপরে, ওখানে তোমরা কি কি পাবা, এমসিকিউ পাবা, জ্ঞানমূলক প্রশ্ন পাবা এবং হচ্ছে সৃজনশীল প্রশ্ন পাবা। ওইগুলো মোটামুটি প্র্যাকটিস করলে তোমার এই ফার্স্ট পেপারের উপরে একদম প্রস্তুতি ডান ভাইয়া। স্লাইড পড়বা, ওগুলো পড়বা, ডান, শেষ। এখান থেকে যে প্রশ্ন আসবে তুমি পারবা। আচ্ছা, টেস্ট পরীক্ষার সাজেশন। হ্যাঁ ভাইয়া, টেস্ট পরীক্ষার জন্য একটা সাজেশন দরকার, এটা আমি দিব বলেছিলাম। হ্যাঁ, থ্যাংক ইউ মনে করে দেওয়ার জন্য। যে মনে করিয়ে দিয়েছো তাকে অসংখ্য ধন্যবাদ। আমি দিব ভাবছিলাম। দেখো তোমাদের কি কি আছে সিলেবাসে কি কি আছে এইটা দেখার আগে আমি তোমাদের জন্য মেইন যে সাজেশনটা দিব, আমি আগামী ক্লাস দ্বিতীয় পত্রের একটা টপিকের উপরে দিব। ঠিক আছে? সেই টপিক থেকে তুমি দুইটা প্রশ্ন পাইতে পারো। সেটা হচ্ছে ব্যবস্থাপনার নীতি নামে তোমাদের একটা চ্যাপ্টার আছে না ভাইয়া? এটা হচ্ছে 1 নম্বর ইম্পর্টেন্ট। এখান থেকে একটা কোশ্চেন মাস্ট থাকবে এবং দুইটা কোশ্চেন থাকার সম্ভাবনা আছে। একটা কোশ্চেন আমি লিখে দিলাম, এখান থেকে একটা কোশ্চেন মাস্ট পাবা। কোথা থেকে? হেনরি ফিওরের যে 14টা নীতি ছিল না, এই 14টা নীতি। আমি এইটার উপরে আগামী ক্লাস তোমাদের সাথে আমার আগামী যেদিন দেখা হবে ওই দিন আমি কিন্তু এটার উপরে ক্লাস নিব। তোমাদের টেস্ট পরীক্ষা মেবি হচ্ছে এই মাসের শেষের দিকে। এটা হচ্ছে তোমার কলেজ টু কলেজ ভ্যারি করতে পারে, আমি শিওর জানি না। যাই হোক, এই আমি নেক্সট যেদিন ক্লাস নেব সেদিন হচ্ছে এই ব্যবস্থাপনা নীতির উপরে ক্লাস নিব। এটা হবে আমার আগামী মানে নেক্সট ক্লাস এইটার উপরে হবে। ঠিক আছে? এই যে বললাম আমার যেটা ভালো মনে হবে, দেখছো আমার মনে হয়েছে যে হ্যাঁ এখন এই চ্যাপ্টারটা, আমি কিন্তু এর প্রথম চ্যাপ্টারটাও নিতে পারতাম কিন্তু নেই নাই। ঠিক আছে? আমি এই চ্যাপ্টারটা নিব যেহেতু এখান থেকে প্রশ্ন তোমরা মাস্ট পাবে। ঠিক আছে ভাই? এরপরে হচ্ছে
তোমাদের এই দ্বিতীয় পত্রের তোমাদের হচ্ছে নিয়ন্ত্রণ চ্যাপ্টারটা মানে আংশিক আছে, ঠিক আছে? নিয়ন্ত্রণ এটা যদি আংশিক থাকে মানে আংশিক খুব অল্প পরিমাণে যদি থাকে তাহলে এই চ্যাপ্টারটা দরকার নেই। এটা আমি হচ্ছে সিলেবাসটা আরেকবার একটু দেখতে হবে। এখন মানে দরকার নেই বলতে হচ্ছে প্রায়োরিটি লিস্টে 2 নম্বরে দরকার নেই, কিন্তু তোমাদের হচ্ছে সংগঠন চ্যাপ্টারটা আছে না, সংগঠন কিন্তু তোমাদের ইসে আছে। তো এই ক্ষেত্রে আমি এটা মুছে দিয়ে আমি যদি লিখি যে হ্যাঁ দেখো সংগঠন, এই সংগঠন চ্যাপ্টার থেকে কিন্তু একটা প্রশ্ন আসবে। 4 ধরনের সংগঠনের কথা বলা হয়েছে, 4 কি 5 আমি বলি। এটা হচ্ছে তোমার সরলরৈখিক ও পদস্থ কর্মী, এরপরে আছে তোমার কার্যভিত্তিক, এরপরে হচ্ছে ম্যাট্রিক্স, এরপরে কমিটি। এই যে বিভিন্ন ধরনের সংগঠনগুলো কথা বলা হয়েছে, এখান থেকে কিন্তু একটা প্রশ্ন আসবে এবং এই সংগঠন থেকে 2টা প্রশ্ন আসতে পারে। তোমার উদ্দীপক দিয়ে বলবে এটা কোন ধরনের সংগঠন, ঠিক আছে ভাইয়া? এরপরে হচ্ছে 3 নম্বর ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে তোমাদের যে ফার্স্ট অধ্যায় ব্যবস্থাপনা, প্রথম অধ্যায় যেটা আছে ব্যবস্থাপনা, ওখানে শেষে কিছু তোমার কথা বলা আছে যে এই মুহূর্তে এক্সাক্ট মনে করতেছে না, আমি একটু দেখে তোমাদেরকে এটার উপরে ক্লাস নিব ইনশাআল্লাহ। ওই যে তোমাদের কিছু দক্ষতা আছে না, ব্যবস্থাপকের কিছু দক্ষতা, এই দক্ষতা রিলেটেড প্রশ্ন কিন্তু আসতে পারে, ঠিক আছে? দক্ষতা, তারপরে হচ্ছে যোগাযোগ দক্ষতা, তারপরে মানসিক দক্ষতা, এই ধরনের কিছু দক্ষতার কথা বলা আছে। এইগুলো কিন্তু ইম্পর্টেন্ট। মেইনলি এই 3টা চ্যাপ্টার কিন্তু তোমরা কভার করবে সবার আগে, ঠিক আছে? এই 3টা কভার করলে মোটামুটি এখান থেকে 2টা 1টা 3 মোটামুটি এখান থেকে 4 থেকে 5টা কোশ্চেন কিন্তু থাকবে। এখন তোমার 7টা অ্যানসার করতে হবে। তুমি যদি এখান থেকে 5টা কোশ্চেন পেয়ে যাও, ঠিক আছে, আর 2টা কিন্তু অন্য জায়গা থেকে এমনি পারবা, ঠিক আছে? মোটামুটি ম্যানেজমেন্টের দ্বিতীয় পত্রের সাজেশন এটাই। এবার আমি আরেকটু ভালোভাবে দেখবো ভাইয়া, আমি হচ্ছে আমার মনে ছিল না, খেয়াল ছিল না, একজন বলেছিলেন আমাকে একটু জাস্ট কেউ একজন যদি মনে করিয়ে দাও, আমি হচ্ছে মোটামুটি দেখে আরেকটু ভালোভাবে দেখে আমি হচ্ছে তোমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে আমাদের যে প্রাইভেট আমরা একটা গ্রুপ করেছিলাম, ওই গ্রুপে আমি আরো ভালোভাবে বিস্তারিতভাবে আমি টপিক ওয়াইজ, আমি তো এখন অধ্যায় বললাম, আমি টপিক ওয়াইজ তোমাদেরকে সাজেশন দিয়ে দিব যে কোন টপিকে তোমরা বেশি ইম্পর্টেন্স দিবে। এবং আমি তো বলে দিচ্ছি যে এই ব্যবস্থাপনা নীতি আমরা আগামী যেদিন আমাদের ক্লাস আছে ওই দিন আমরা এই চ্যাপ্টারটা কভার করব, ঠিক আছে? তো মোটামুটি আমাকে কেউ একজন একটু মনে করিয়ে দিও ভাইয়া, বা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেই তোমরা যদি একটু বলে দাও, আমি সেখান থেকে তোমাদের আমি জেনে যাবো যে হ্যাঁ আমার এরকম কিছু করতে হবে, ঠিক আছে? তো আমি ওখানে তোমাদের অধ্যায় না টপিক ওয়াইজ আমি বলে দেবো, কিন্তু তোমাদের জন্য ভাই একদম ফরজ হচ্ছে এই চ্যাপ্টারটা, ঠিক আছে? ও তোমাদের আজকে সেকেন্ড পেপারের উপরে টেস্ট পরীক্ষা শুরু হয়েছে ভাইয়া, তাহলে হচ্ছে আমি দেখি এর ভিতরে যেহেতু তোমাদের পরীক্ষা শুরু হয়ে গিয়েছে আমরা সেকেন্ড পেপারই পড়াবো। খুবই ধন্যবাদ তোমাদেরকে, মনে করে তোমরা হচ্ছে আমাকে মনে করিয়ে দিয়েছো। আমি জাস্ট এই কয়দিনে মানে তোমাদের যে পরীক্ষা অনেকে শুরু হয়েছে, অনেকের হচ্ছে 29 তারিখে, তো এক একজনের সাথে এক একজনের তো মিলবে না, আর আমাদের কোর্সের ক্লাস যেহেতু আমরা ফেব্রুয়ারি 1 থেকে শুরু করেছি, তো সেই অনুযায়ী আমরা মোটামুটি আগাচ্ছি। এখন আমি চেষ্টা করব তোমাদের এই টেস্ট পরীক্ষা তোমাদের যেহেতু অনেকে শুরু হয়েছে, আমি দেখলাম নটরডেম কলেজে হচ্ছে তোমার 29 তারিখ থেকে টেস্ট পরীক্ষা, তো এরকম এক এক কলেজে এক এক সময়, তো আমি মোটামুটি এই টেস্ট পরীক্ষার এই যে সময়টা আছে এই সময় আমি আর ফার্স্ট পেপারে যাচ্ছি না ভাইয়া। খুবই ধন্যবাদ তোমাদেরকে মনে করিয়ে দেওয়ার জন্য এবং লেখার জন্য। কে লিখছো? ফারজানা পারভিন কলি। হ্যাঁ ভাইয়া, তোমাকে আমাকে মনে করিয়ে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আমি এই যে কয়দিন আছে তোমাদের টেস্ট পরীক্ষার যে সময়টা আছে এই সময়ের মধ্যে আমি আর ফার্স্ট পেপারে যাব না, আমি এই কয়দিন জাস্ট সেকেন্ড পেপার, যেহেতু তোমাদের সব জায়গায় মোটামুটি সেকেন্ড পেপারের উপরেই তোমাদের টেস্ট পরীক্ষাটা হচ্ছে, তো এই কয়দিন। আর যদি মোটামুটি আমি যেগুলো খবর নিয়েছি সেকেন্ড পেপারের উপরে তোমাদের হচ্ছে টেস্ট পরীক্ষা হচ্ছে, তো এই সেকেন্ড পেপার আমি তোমাদের তো সিলেবাস দিয়েই দিব টপিক ওয়াইজ, এবং আমি হচ্ছে আগামী এই 1 মাস বা 1-1.5 মাসের মধ্যে আমি সেকেন্ড পেপারই পড়াবো এবং যে অধ্যায়গুলো ইম্পর্টেন্ট ওইগুলোই পড়াবো ভাইয়া, ঠিক আছে? ধন্যবাদ খুব আগ্রহ নিয়ে আমার ক্লাস করার জন্য। ইনশাআল্লাহ আমার ক্লাস করবা এবং আমাকে স্লাইড দিব, শীট দিব, ওইটা পড়বা, দেন আর কিছু লাগবে না ভাইয়া, তোমরা ইনশাআল্লাহ ভালো করতে পারবা। চাইলে তোমরা কেউ কেউ মডেল টেস্ট প্র্যাকটিস করতে পারো, কিন্তু প্র্যাকটিস করবা, সমস্যা নেই।
এই যে যা পড়িয়ে দিয়েছি, বেসিক যা পড়িয়ে দিয়েছি, এটার উপর বেসিস করে তুমি যত প্র্যাকটিস করবে তত তোমার জন্য ভালো হবে। কিন্তু আমি আমার শিটে কিছু প্র্যাকটিস রেখেছি সৃজনশীলে, ওগুলো করলেই হয়ে যাবে। এর বাইরে যদি কেউ কিছু করতে চাও করতে পারো, কিন্তু এগুলো করলেই এনাফ। ঠিক আছে ভাইয়া, টাটা, আজকের মতো এখানেই শেষ। আবার দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে। এবং আমি চেষ্টা করব, আমি যদি হচ্ছে আমার তো বৃহস্পতিবারে ক্লাস, আমি চেষ্টা করব তোমাদের পরীক্ষার কথা চিন্তা করে আমি চেষ্টা করব আগে নিয়ে আসার। যদি নাও পারি বৃহস্পতিবারে ক্লাস নিব, কিন্তু সেকেন্ড পেপার নিব। ঠিক আছে ভাইয়া, টাটা, থ্যাংক ইউ।